আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজ যে মুভিটি এক্সপ্লেনেশন করব এটি মূলত ছত্রপতি শিবাজির ছেলে সম্ভাজির বায়োগ্রাফি। এটি সম্প্রতি মুক্তি পেয়েছে। অনেকেই বলেছে এই মুভিতে প্রকৃত ঘটনা দেখানো হয়নি, আবার অনেকেই বলেছে ইতিহাস খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। যাই হোক, সবার মতামত এক সাইডে রেখে আমরা যদি এই মুভির অ্যাক্টরসদের কথা বলি তাহলে সবাই সবার জায়গা থেকে দারুণ কাজ করেছে। ফাইটিং, অ্যাকশন থেকে শুরু করে স্টোরি টেলিং সব মিলে দারুণ একটি মুভি। যদি তোমরা এই মুভিটি না দেখে থাকো, চিন্তার কোনো কারণ নেই। আজ আমি তোমাদের ডিটেলসে বলতে চলেছি সাবা মুভির এক্সপ্লেনেশন। তো আর কথা না বাড়িয়ে এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমা শুরু হওয়ার সাথে সাথে আমাদের 1680 সালের আগের ঘটনা দেখানো হয়। আমরা জানতে পারি যে 16 শতাব্দী পর্যন্ত ভারতের বেশিরভাগ অঞ্চল ভারতীয় রাজারা শাসন করত। 16 শতাব্দীতে প্রথমবারের মতো বাবর ভারত দখল করে নেয় এবং তিনি মুঘল সাম্রাজ্যের সূচনা করেন। এরপর মুঘল সম্রাটরা ভারত শাসন করতে থাকে। এই সমস্ত মুঘল সম্রাটরা ভারতীয়দের ওপর প্রচুর পরিমাণে অত্যাচার করতে থাকে। 17 শতকে এই মুঘল সাম্রাজ্যের ষষ্ঠ সম্রাট হিসেবে সিংহাসনে বসেন আওরঙ্গজেব। আওরঙ্গজেব ছিলেন সমস্ত মুঘলদের মধ্যে সব থেকে নিষ্ঠুরতম শাসক। আওরঙ্গজেবের অত্যাচারের হাত থেকে ভারতীয়দের মুক্তি দিতে শিবাজী মহারাজ মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। শিবাজী মহারাজের আসল নাম ছিল শিবাজী ভোসলে। যখন তিনি মারাঠা সাম্রাজ্যের রাজা হন তখন তাকে নামকরণ করা হয় ছত্রপতি শিবাজী মহারাজ। ছত্রপতি শিবাজী মহারাজের চিন্তাভাবনা ছিল আওরঙ্গজেবের চিন্তাভাবনার সম্পূর্ণ বিপরীত। যেখানে আওরঙ্গজেব সকলকে বন্দী করে নিজের ইচ্ছা অনুযায়ী রাখতেন, অন্যদিকে শিবাজী মহারাজ স্বরাজে বিশ্বাস করতেন, অর্থাৎ এমন একটি নিয়ম যেখানে সকল মানুষ যেন সমান অধিকার পায় এবং প্রত্যেক ব্যক্তি যেন তার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। স্বরাজের এই চিন্তাভাবনা দিয়েই ছত্রপতি শিবাজী মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। 3 দিন শিবাজীর সৈন্য সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এমন পরিস্থিতি দেখে আওরঙ্গজেব তাকে হত্যা করার জন্য নানা রকম চেষ্টা চালিয়ে যেতে থাকে। তিনি যখনই শিবাজী মহারাজের সাথে যুদ্ধ করার চেষ্টা করেন ততবারই শিবাজী আওরঙ্গজেবের সেনাবাহিনীকে পরাজিত করেন। বন্ধুরা, এই অতীতের গল্পটি শেষ হওয়ার সাথে সাথে আমরা দিল্লির লাল কেল্লা দেখি এবং আমরা জানতে পারি আওরঙ্গজেব এই লাল কেল্লা থেকে সমগ্র ভারত নিয়ন্ত্রণ করতেন। কিছুক্ষণ পর দূত এসে আওরঙ্গজেবকে জানান মারাঠা সাম্রাজ্যের রাজা ছত্রপতি শিবাজী মারা গেছেন। এই খবর আওরঙ্গজেব শোনার সাথে সাথে তিনি সহ দরবারের সকলেই খুব খুশি হন। আওরঙ্গজেব এতটাই খুশি হন যে তিনি সবাইকে উৎসব পালন করতে বলেন। কিন্তু এরপর দৃশ্যপট বদলে যায়। আমরা সরাসরি মধ্যপ্রদেশের একটি শহর বুরহানপুর দেখতে পাই। এই বুরহানপুরে মুঘল সাম্রাজ্যের অনেক সৈন্য রয়েছে এবং একই সাথে আমরা জানতে পারি এটি আওরঙ্গজেবের প্রিয় শহর। এখন বুরহানপুর দুর্গের ভিতরে উপস্থিত সকল সৈন্য শিবাজী মহারাজের মৃত্যুর খবর শুনে খুব খুশি হয়, কিন্তু হঠাৎ করেই তারা বুঝতে পারে যে মারাঠা সাম্রাজ্যের অনেক সৈন্য তাদের আক্রমণ করতে আসছে। এটা জেনে সমস্ত সৈন্য দ্রুত প্রস্তুত হয়ে যায় এবং তারা অস্ত্র নিয়ে দুর্গ থেকে বেরিয়ে যায় যাতে তারা মারাঠা সৈন্যদের মুখোমুখি হতে পারে। কিন্তু যখন মারাঠা সৈন্যরা কাছে আসে তখন মুঘল সৈন্যরা দেখতে পায় তাদের সামনে মারাঠা সাম্রাজ্যের কোনো সৈন্য নাই, শুধু ঘোড়া এগিয়ে আসছে। আর এর কারণ হলো মারাঠা সাম্রাজ্যের সৈন্যরা তাদের মনোযোগ ঘোড়ার দিকে দিয়ে তারা পিছন দিয়ে দুর্গে প্রবেশ করে এবং মুঘল সৈন্যদের ওপর আক্রমণ করে বসে। এরপর সমস্ত সৈন্যদের মধ্যে যুদ্ধ লেগে যায়। আর আমরা এখানে সম্ভাজি মহারাজের চরিত্রে দেখতে পাই বেকি কৌশলকে। আর এখানে আমরা বেশ কিছু অস্থির ফাইট সিন দেখতে পাই। সম্ভাজি মহারাজের সাথে খুব কম সৈন্যই যুদ্ধ করতে আসছে, কিন্তু তারপরেও তারা মুঘল সৈন্যদের এক এক করে মারতে শুরু করে। মুঘল সৈন্যদের নেতা সরাসরি সম্ভাজির মুখোমুখি হয়, কিন্তু তখনই সে কৌশলে একটি ফাঁদের মধ্যে সম্ভাজি মহারাজকে ফেলে দেয়। যখনই সম্ভাজি সেই ফাঁদের মধ্যে পড়ে যায় সে দেখতে পারে যে সেখানে একটি সিংহ আছে যা কিছুক্ষণের মধ্যেই সম্ভাজির ওপর আক্রমণ করে বসে। বন্ধুরা, এখানে আমরা সম্ভাজির শক্তি এবং সাহসিকতা দেখতে পাই। সম্ভাজি কিছুক্ষণের মধ্যেই সেই সিংহটির 2 চোয়াল 2 ভাগে ভাগ করে দেয়। সম্ভাজি সেখান থেকে বেরিয়ে আসে, তারপর সেখানে থাকা সমস্ত মুঘল সৈন্যকে এক এক করে হত্যা করে। তখনই সম্ভাজি মুঘল সৈন্যদের দলপতিকে বলে, যখন আওরঙ্গজেব এখানে আসবে তখন তুমি তাকে বলবে এই সব কিছু শিবাজীর পুত্র সম্ভাজি করেছে। আওরঙ্গজেবের এটা ভাবা উচিত নয়, শিবাজীর মৃত্যুর পর মারাঠা সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছে। শিবাজী মহারাজ যিনি একজন সিংহ ছিলেন তিনি মারা গেছেন, কিন্তু তিনি রেখে গেছেন তার সিংহ পুত্রকে। আওরঙ্গজেব কখনো মারাঠা সাম্রাজ্যকে পরাজিত করতে পারবে না। এসব বলার পর সম্ভাজি বুরহানপুরের সবকিছু নিয়ে তার রাজ্যে ফিরে যান।
এরপর আওরঙ্গজেব এই কথা জানতে পেরে দ্রুত বুরহানপুরে আসেন এবং এখানে এসে তিনি দেখেন যে তার প্রিয় শহরটিকে নরকে পরিণত করেছে। সে খুব রেগে যায় আর সাথে সাথে তার বাহিনীকে দ্রুত মারাঠা সাম্রাজ্য আক্রমণ করার আদেশ দেয় আর বলে পুরো মারাঠা সাম্রাজ্যকে ধ্বংস করার পর সাম্ভাজিকে ধরে আমার কাছে নিয়ে আসবে। তারপর আমরা দেখতে পাই আওরঙ্গজেবের আদেশে তার বাহিনী বেরিয়ে পড়ে মারাঠা সাম্রাজ্যের দিকে। বন্ধুরা, এরপর দৃশ্যপট বদলে যায় এবং আমরা সরাসরি মারাঠা সাম্রাজ্যকে দেখতে পাই। মারাঠা সাম্রাজ্যের ভিতরে আমরা সরাসরি রায়গড় দুর্গ দেখতে পাই। এই রায়গড় থেকেই সম্ভাজি তার সমস্ত মারাঠা সাম্রাজ্য শাসন করতেন। সম্ভাজি তার পুরো বাহিনী নিয়ে রায়গড়ে ফিরে আসেন এবং এখানে আসার পর আমরা মারাঠা সাম্রাজ্যের অনেক গুরুত্বপূর্ণ চরিত্রকে দেখতে পাই। এখানে আমরা প্রথমে তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রশ্মিকা। তার সাথে সাথে আমরা সম্ভাজির সৎ মা সোয়রাবাইকে দেখতে পাই। রাজারাম ছিল সম্ভাজির একমাত্র ছোট সৎ ভাই। তার পাশাপাশি আমরা মারাঠা সাম্রাজ্যের সেনাপতি এর চরিত্রে দেখতে পাই আশুতোষ রানাকে। আর আমরা সাম্বার এক বন্ধুর কবির চরিত্রে দেখতে পাই বিনীত কুমার সিংকে। ছত্রপতি শিবাজীর মৃত্যুর কারণে মারাঠা সাম্রাজ্যের জনগণ এবং সৈন্যরা অনেক কষ্ট পেলেও তারা সকলেই সাম্বাকে মহারাজ হিসেবে পেয়ে অনেক খুশি। আর এই কারণেই পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই সাম্বাকে মারাঠা সাম্রাজ্যের রাজ্যাভিষেক করা হয় এবং তাকে মারাঠা সাম্রাজ্যের নতুন রাজা অর্থাৎ মারাঠা সাম্রাজ্যের নতুন ছত্রপতি করা হয়। আমরা এখানে দেখতে পাই যে সম্ভাজি নতুন ছত্রপতি হওয়ার কারণে সবাই খুব খুশি, কিন্তু সম্ভাজির সৎমা যার নাম সায়রাবাই তিনি মোটেও খুশি না। তিনি চান তার ছেলে যেন এই সিংহাসনে বসে। এর জন্য যা করা লাগবে তিনি তাই করার জন্য তার সঙ্গীদের বলে দেন, এমনকি সম্ভাজিকে হত্যার পরিকল্পনাও করেন। এরপর রাতে সবাই খাবার খেতে খেতে আলোচনা করছিল। ঠিক তখনই সম্ভাজির শালক বলে তারা শিবাজী মহারাজ এবং সম্ভাজি মহারাজের স্বরাজের ধারণায় মানুষ খুব খুশি। তারা বলে যেসব অঞ্চল আমাদের অধীনে আছে সেই সব অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ যেন আমাদের দেয়া হয়, যাতে করে আমরা স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করতে পারি। সম্ভাজি মহারাজ এটি করতে অস্বীকৃতি জানায় এবং তিনি বলে যদি তোমাদের এই অধিকার দিয়ে দেই তাহলে অন্যান্য রাজ্যেও এই জিনিসটারই দাবি করবে, যার ফলে স্বরাজ অর্থাৎ জনগণের শাসন কখনো থাকবে না। এসব শোনার পর দুই শালক খুব রেগে যায়। তখন সেখানে তারা কিছু না বললেও মনে মনে ভাবতে থাকে কিভাবে তারা তাদের নিজের রাজ্যকে নিজের ইচ্ছামতো শাসন করতে পারবে। এরপর দরবার হলে আকবরের চিঠি মহারাজের কাছে আসে। এটা নিয়ে দরবার হলে আলোচনা হয়, কারণ আকবর তার বাবা অর্থাৎ আওরঙ্গজেবকে হত্যা করে মুঘল সাম্রাজ্যের নতুন রাজা হতে চেয়েছিলেন। কিন্তু যখন আওরঙ্গজেব এই কথা জানতে পারে তখনই আকবর মহল থেকে পালিয়ে এসে মারাঠা সাম্রাজ্যে প্রবেশ করে। সভাসদগণের মধ্যে অনেকে বলেছে আকবর এখানে আসার পিছনে বড় ধরনের কোনো ষড়যন্ত্র রয়েছে। তখন এই সম্ভাজি বলে আকবরকে তো আমরাই দাওয়াত দিয়ে এসেছি, ভেবেছিলাম একটু দেরিতে আসবে, কিন্তু সে তো দৌড়ে আসছে আমাদের কাছে। এরপর আমরা দেখতে পাই সাধুভাবে সেজে এক গুপ্তচর দরবার হলে আসে এবং সম্ভাজি তাকে বলে আওরঙ্গের দর্শন হয়েছে কি তোমার? তখন এই গুপ্তচর বলে শুধু আওরঙ্গের দর্শন না, 8 লাখ সৈন্য, 50,000 ঘোড়া, 30,000 হাতি এবং কোটি টাকার সম্পত্তি, এত বড় সেনা ইতিহাসের প্রথমবার এবং শেষবার কাউকে খোঁজার জন্য বের হয়েছে। এসব শুনে সবার মুখে চিন্তার ভাঁজ পড়ে যায়, কিন্তু মহারাজ গুপ্তচরকে বলে তুমি তাদের সাথে ছায়ার মতো থাকবে, আর যদি তারা কোনো কারণে রাস্তা ভুলে যায় তাহলে তুমি তাদের সঠিক রাস্তা দেখিয়ে দেবে। এরপর সম্ভাজি বলে ওরা যতক্ষণে আসবে ততক্ষণে আমি ওর পুত্র আকবরের সাথে দেখা করে আসি। এটা শুনে সবার মুখে চিন্তার ভাঁজ পড়ে যায়। সবাই যেতে নিষেধ করে, কিন্তু সম্ভাজি আকবরের অস্থায়ী তাঁবুতে একা দেখা করার জন্য চলে আসে। আসার সময় সম্ভাজিকে রাস্তায় বাধা দেওয়া হলে গার্ডদের উত্তম মধ্যম দিয়ে আকবরের কাছে আসে। এসব দেখে আকবর প্রশংসা করে এবং বলে আমি তোমার জন্য তলোয়ার নিয়ে অপেক্ষা করেছিলাম, আর তুমি তলোয়ার ছাড়া দেখা করতে আসলে। সম্ভাজি বলে আমরা তলোয়ারকে সম্মান করি আর সব জায়গায় আমরা তলোয়ার তুলি না, তোমার এখানে আসার মূল কারণ বলে ফেলো। তখনই আকবর বলে মহারাজ উত্তরে এক খবর ছড়িয়েছে দক্ষিণের সিপাহীরা কাউকে ভয় পায় না, এজন্য চলে আসলাম, আপনাদের সাহায্য আমার খুব দরকার। তখনই সম্ভাজি বলে উত্তরে কি এমন খবর পৌঁছায়নি স্বরাজের যোদ্ধারা মুঘলদের জন্য লড়াই করে না?
আকবর বলে, আপনারা আর আমরা তো একই। ঠিক তখনই সাম্বাজি বলে, আমরা আপনাদের মতো নই, আপনাদের আর আমাদের মধ্যে অনেক তফাৎ রয়েছে। আপনাদের ইতিহাসে রয়েছে একজনের হাতে অন্যজন খুন হয়ে রাজত্ব দখল করা, আর আমাদের ইতিহাসে শুধু বীর যোদ্ধাদের কাহিনী শুনতে পারবেন। এরপর আকবর বলে, সম্মান নাই বা করলেন তবে অপমান করবেন না। বিশ্বাসঘাতক আমাদের পরিবারও যেমন আছে ঠিক তেমনি আপনার পরিবারও আছে। এটা শুনে মহারাজ রেগে যায় এবং আকবরের গলা চিপে ধরে। সাথে সাথে আকবর একটি পত্র দেখায় যেটি পাঠিয়েছিল তারই সৎমা। সেই পত্রে লেখা ছিল, আপনার শত্রু যেমন আওরঙ্গজেব আর আমাদের শত্রু মহারাজ সাম্বাজি। সাম্বাকে মেরে ফেলতে যদি আমাদের সহায়তা করেন তাহলে মারাঠার সব সৈনিক আপনার শত্রুর মোকাবেলা করার জন্য দাঁড়াবে। আমাদের দুইজনের বিজয়ের পর আপনি দক্ষিণের নকশায় যে এলাকা চাইবেন সেই এলাকায় আপনার হবে। এসব দেখে সাম্বা বলে, আপনার সহায়তা তো করতে পারবো না, তবে কথা দিতে পারি আপনি যতক্ষণ মারাঠার মাটিতে থাকবেন ততক্ষণ আওরঙ্গের হাত আপনার কাছে আসতে পারবে না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। পরের সিনে সাম্বাজি রায়গড়ে তার প্রাসাদে ফিরে আসে এবং তিনি দ্রুত বিশ্বাসঘাতকদের খুঁজে বের করেন এবং সেই সব বিশ্বাসঘাতকদের হাতির পায়ের নিচে পিষে হত্যা করেন, কারণ তারা সকলেই রাজাকে হত্যার পরিকল্পনা করেছিলেন, যাহা অনেক বড় অপরাধ ছিল। কিন্তু তিনি তার সৎমাকে এতই ভালোবাসতেন যার ফলে তাকে কিছুই বলেননি। আর অন্যদিকে সাম্বার মামা তার বোনের সাথে দেখা করতে আসে এবং তাকে বোঝায়, কেন এসব করছো তুমি, সে তো তোমারই সন্তান। তার সৎমা বলে, আমি ওকে সন্তান হিসেবে মানি না, আমি আমার ছেলেকে রাজা বানাবো, এর জন্য যা কিছু করতে হবে আমি সব কিছুই করব। আর আপনি ছত্রপতিকে বলে দিন আমাকে সাজা দিক, আমি যে কোনো সাজা মেনে নিতে প্রস্তুত। ওর শাসনে থাকার চেয়ে কারাগারে থাকাই ভালো। পরের সিনে দেখতে পাই আওরঙ্গজেব মারাঠা সাম্রাজ্য আক্রমণ করার জন্য লক্ষ লক্ষ সৈন্য পাঠিয়েছিলেন। তারা মারাঠা সাম্রাজ্যে প্রবেশ করে এবং সেখানকার সমস্ত গ্রাম ধ্বংস করতে শুরু করে। সেই সাথে সাধারণ মানুষদের হত্যা করে তাদের ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। তারা নরকে পরিণত করে ফেলে সেই সব গ্রামগুলোকে। গুপ্তচর থেকে এমন লোমহর্ষক ঘটনাগুলো শোনার পর সাম্বা ম্যাপ নিয়ে বসেছে তার সভা সদস্যদের নিয়ে, এবং তারা আলোচনা করে কিভাবে তারা মোকাবেলা করবে এই মুঘল সৈন্যদের। একজন বলে, আমাদের কাছে আছে 25,000 সৈন্য, কিন্তু মুঘলদের কাছে আছে লক্ষ লক্ষ সৈন্য, আমরা কিভাবে তাদের মোকাবেলা করব? তখনই সাম্বা বলে, আমরা সরাসরি যুদ্ধ করলে আমাদের অনেক সৈন্য নিহত হবে, আর আমরা এটা চাই না। আমরা ওদের শুধু শক্তি দিয়ে না, বুদ্ধি দিয়েও অ্যাটাক করব, তাও 4 দিক থেকে। আর আমরা প্রকৃতিকে ঢাল হিসেবে কাজে লাগাবো। এরপর তারা যুদ্ধের জন্য বেরিয়ে পড়ে। যখনই আওরঙ্গের সৈন্যরা তাদের ফাঁদের মধ্যে আসে ঠিক তখনই তারা বানর সেনার মতো হামলা করে বসে তাদের ওপর। হঠাৎ এমন হামলার ফলে মুঘল সৈন্যরা কিছু বোঝার আগে তাদের শেষ করে ফেলে মারাঠার সৈন্যরা। এটা শুনে আওরঙ্গজেব আরো সৈন্য পাঠায় মারাঠার দিকে। যখন তারা মারাঠার দিকে যাচ্ছিল ঠিক তখনই ক্ষেতের মধ্যে হামলা করে দেয় মারাঠার সৈন্যরা। এখানেও কিছু বোঝার আগে মুঘল সৈন্যরা নিমিষেই পরপারে চলে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই আওরঙ্গজেবের সৈন্যদের ওপর নারীর ছদ্মবেশ নিয়ে আমবাগানের মধ্যে হামলা করে বসে মারাঠার সৈন্যরা। এমন অতর্কিত হামলায় সবাই হতবুদ্ধি হয়ে যায়। তাদের কোনো কিছু করার আগে সবাইকে পরবারে পাঠিয়ে দেয় মারাঠার সৈন্যরা। সবাই নিজ নিজ ক্যারেক্টারকে এতটাই আয়ত্ত করেছে যে মনে হয় সিনেমা না, পুরো কাহিনী চোখের সামনে ফুটে উঠেছে। তো যাই হোক, তাদের এই কৌশলের জন্য আওরঙ্গের সৈন্যরা ধীরে ধীরে কমতে থাকে। এক পর্যায়ে তাদের সৈন্য সংখ্যা অর্ধেক হয়ে যায়। সেই সাথে তাদের কোষাগারের মজুদও অনেক কমে গেছে, কারণ যুদ্ধে তারা প্রচুর অর্থ হারিয়েছে। পরের সিনে আমরা দেখতে পাই এক নদীর ধারে আওরঙ্গের সৈন্যরা বিশ্রাম নিচ্ছিল। ঠিক তখনই কুমিরের মতো করে মারাঠা সৈন্যরা পানির নিচ থেকে হামলা করে বসে। এক একটি তীর মুঘল সৈন্যকে এফোর ওফোর করে যাচ্ছে। হঠাৎ মারাঠাদের এমন আক্রমণে দিশেহারা হয়ে পড়ে যায় মুঘল সৈন্যরা। প্রত্যেকবারের মতেও এবারও মুঘল সৈন্যদের পরাজিত করে। এদিকে আওরঙ্গজেব আকবরের খবর পেয়ে যায় সে কোথায় আছে। আকবরকে হত্যা করার জন্য সৈন্য পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু দুর্ভাগ্যবশত আকবর বেঁচে যায়। সেই সময় রাজকুমারী বলে, আকবরকে পায়নি, তবে সাম্বার খবর পেয়েছি সে কোথায় আছে। তার কাছের মানুষই আমাদের সহযোগিতা করবে, তারা অপেক্ষায় আছে, তারা কবে তার থেকে বদলা নেবে। এরপর সিনে আমরা দেখি আওরঙ্গজেবের সৈন্যদের পরকালে পাঠিয়ে দেওয়ার পর সবাই রাজার প্রশংসা করছিল। ঠিক সেই সময় আকবর দরবার হলে আসে এবং বলে, আমরা এই এলাকা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি, কতদিন আমাদের রক্ষা করবেন? আমাদের জীবনের থেকে আপনার রাজ্যের মানুষের মূল্য অনেক বেশি, আমাদের এখান থেকে যাবার অনুমতি দিন। তখন এই মহারাজ বলেন, একটু ভেবে দেখুন, আওরঙ্গের সর্বনাশ দেখতে পারবেন না। কিন্তু তখনই আকবর বলে, আপনার বিজয়ের খবর দূর থেকে শুনেই খুশি হব।
এরপর আমরা দেখতে পারি গুপ্তচর এসে সাম্বাকে বলছে আমাদের দক্ষিণের অনেকেই আওরঙ্গজেবের সাথে যুক্ত হয়ে যাচ্ছে আর আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতেছে। এসব শুনে সাম্বা বলে মুঘলদের মধ্যে একটি খবর ছড়িয়ে দাও, মারাঠারা 10,000 সৈন্য নিয়ে রায়গড় থেকে তাদের দিকে এগিয়ে আসছে, আর সেই সাথে দক্ষিণের প্রধানদের আদেশ দিন আমার সাথে দেখা করার জন্য। এরপর দক্ষিণের সব প্রধানরা একসাথে আসলে সাম্বা তাদের বলে যে মারাঠারা শুধুমাত্র মাতৃভূমির কাছে মাথা নত করত, সেই মারাঠারা কবে থেকে শত্রুদের সামনে মাথা নত করা শিখলো? তোমরা কি ভুলে গেছো তোমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে এই স্বরাজ্যকে রক্ষা করেছে? এখন সময় এসে গেছে এই শয়তানের হাত থেকে আমাদের স্বরাজ্যকে মুক্তি দেওয়ার। সবাই এসব শুনে মোটিভেশন হয়ে যায় এবং যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায়। এরপর সিনে রক্ষীরা দেখতে পায় যে মুঘল সাম্রাজ্যের একটি বিশাল বাহিনী তাদের সামনে আসছে, কিন্তু মুঘল সাম্রাজ্যের সৈন্যরা যে পথে হেঁটে যাচ্ছে তা দেখে তারা বেশ অবাক হয়ে যায়, কারণ সেই পথটি আসলে একটি গোপন পথ ছিল এবং শুধুমাত্র মারাঠা সাম্রাজ্যের যোদ্ধারাই এই পথ সম্পর্কে জানে। এরপর আমরা সেই বিশ্বাসঘাতককে দেখতে পাই যারা এতটা পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। এরা আর কেউ ছিল না, এরা ছিল রাজার সালাম। তারা উভয়ই আওরঙ্গজেবের সাথে হাত মিলিয়েছে। এটি জানতে পেরে তারা দ্রুত সাম্বাজির কাছে যায় এবং তাকে সব বিষয় বলে সতর্ক করে। তার সাথে মারাঠা সাম্রাজ্যের সমস্ত যোদ্ধাদের জাগিয়ে তোলে, যার ফলে সবাই সঙ্গমেশ্বরের ভিতরে পরিস্থিতি সম্পর্কে জানতে পারে। এরপর তারা সাম্বাকে বলে এখন সঙ্গমেশ্বরে রয়েছে মাত্র 150 জন সৈন্য আর মুঘলদের কাছে রয়েছে 5,000 জন সৈন্য, আমরা তাদের কিভাবে পরাজিত করব? তারা সাম্বাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে দ্রুত রায়গড়ে যেতে বললে তিনি অস্বীকৃতি জানান এবং তার জায়গায় অন্য একজন যোদ্ধাকে রায়গড়ে পাঠান। তাকে বলে এখানে যা যা ঘটেছে তা সবাইকে বলতে। তাকে পাঠানোর পর তিনি সমস্ত যোদ্ধাদের বলেন তোমরা হয়তো ভুলে যাচ্ছ আমি সিংহের পুত্র, আমি কাউকে ভয় পাই না, আমি এখানে থাকবো আর তাদের সকলের মুখোমুখি হব। এই কথা শুনে সমস্ত যোদ্ধা তাদের মনোবল ফিরে পায় এবং সাথে সাথে যুদ্ধ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যায়। কিছুক্ষণ পর মুঘল সৈন্যরা তাড়াহুড়ো করে সঙ্গমেশ্বরে প্রবেশ করতে শুরু করে। তারপর আমরা দেখতে পাই উভয় পক্ষের সৈন্যরা একে অপরকে হত্যা করতে শুরু করেছে। বন্ধুরা, মুঘল সৈন্য সংখ্যা ছিল 5,000 এবং মারাঠার সৈন্য সংখ্যা ছিল মাত্র 150 জন, যার ফলে মারাঠা সৈন্যরা এই যুদ্ধে হেরে যেতে শুরু করে এবং আমরা দেখতে পাই মারাঠা সৈন্যরা ধীরে ধীরে কমতে শুরু করেছে। এক পর্যায়ে মারাঠা সৈন্যরা প্রায় শেষ হয়ে যায়, কেবল সাম্বাজি এবং তার এক বন্ধু বেঁচে থাকে। তবে তারা দুজনে এখনো সাহসের সাথে মুঘল সৈন্যদের মুখোমুখি হচ্ছে। কোনো মুঘল সৈন্যই সাম্বাজির কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না। তবে এখানেও সাম্বাজির 2 শালক মুঘল সৈনিকদের বলে সাম্বাজিকে পরাজিত করতে হলে তার হাত বেঁধে ফেলতে হবে। এটা জানার পর মুঘল সৈন্যরা দ্রুত তাকে শিকল দিয়ে তার হাত পা বেঁধে ফেলে। এখন মুঘল সৈন্যরা তাদের তরবারি দিয়ে সাম্বার শরীরের বিভিন্ন অংশে আঘাত করে রক্তাক্ত করে ফেলে এবং সাম্বাকে ও তার বন্ধুকে আওরঙ্গজেবের কাছে নিয়ে আসা হয়। এরপর তার কবি বন্ধুকে প্রথমে হত্যা করা হয়। আওরঙ্গজেব সাম্বাকে বলে দীর্ঘ 9টি বছর ধরে তোমার অপেক্ষায় আছি, কবে হবে তোমার সাথে দেখা? তোমার থেকে শেষ একটাই প্রশ্ন জানার ছিল, এই মুহূর্তে তোমার স্বরাজ্য কোথায়, যার জন্য তোমার জীবন যেতে চলেছে? সাম্বা বলে এই পাহাড়ে, এই মাটিতে, এই বাতাসে আর লাখো মারাঠার অন্তরে রয়েছে স্বরাজ্য। তুমি যে স্বরাজ্যকে নিঃশেষ করতে আসছো সেটা কোনো সালতানাত না, সেটা শিবাজী মহারাজের চিন্তা। এসব শুনে আওরঙ্গজেব বলে একে এমনভাবে আঘাত করতে থাকো যখন এ জীবনের জন্য ভিক্ষা চাইবে তখন যেন শুধু চিৎকারই শুনতে পারি। পরদিন সকাল থেকে শুরু হয় তার উপর চরম নির্যাতন। প্রথমে তার হাতে নখ তুলে ফেলা হয়, তারপর শরীরের কাটা অংশে লবণের প্রলেপ দেওয়া হয়, এরপর চোখের মধ্যে গরম লোহার শিক দিয়ে তাকে অন্ধ করে দেওয়া হয়। তবুও সাম্বার মুখ থেকে একটি শব্দও বের হয় না। এত কিছু দেখে আওরঙ্গজেব সাম্বাকে বলে তোমার এই কষ্ট আমি মেনে নিতে পারছি না, আমার পক্ষে চলে আসো, তোমার জীবন বদলে যাবে। ঠিক তেমনি সাম্বা আওরঙ্গজেবকে বলে তুমি আমার সাথে হাত মেলাও, তোমার জীবন আমি বদলিয়ে দেব। এসব শুনে আওরঙ্গজেব রেগে তার তাঁবুতে ফিরে যায়। এরপর দিন আওরঙ্গজেব বলে তার শরীর থেকে তার জিহ্বা বিচ্ছিন্ন করে দাও। এত পরিমাণ নির্যাতন সহ্য করার পরেও সাম্বা আওরঙ্গজেবের সামনে মাথা নত করেনি। এতদিনের এত নির্যাতনের ফলে সে এক পর্যায়ে তার দেহ ত্যাগ করে, অর্থাৎ সাম্বাজি সেখানেই মারা যায়। এরপর আমরা দেখতে পাই মারাঠা সাম্রাজ্যের রায়গড়কে আওরঙ্গজেবের সৈন্যরা চারদিক থেকে ঘিরে রেখেছিল, যার ফলে মারাঠা সৈন্যরা সাম্বাকে উদ্ধার করতে আসতে পারেনি। তার যখনই শুনতে পারে সাম্বা মারা গিয়েছে তখনই সাম্বার ছোট ভাই রামকে ছত্রপতি করা হয়। রায়গঞ্জ থেকে খবর আসেন তাদের নতুন ছত্রপতি এখনো বেঁচে আছে। এই খবর শুনে তখনই আওরঙ্গজেব সেই ব্যক্তিকে ছুরি দিয়ে হত্যা করে ফেলে।
এরপর আওরঙ্গজেব বলে, সাম্ভা, তোমার মতো যদি আমার একটি ছেলে থাকতো, শুধু ভারতবর্ষ না পুরো দুনিয়া আমার হতো। আর এর মধ্য দিয়ে শেষ হয়ে যায় সাবা মুভিটি। তো বন্ধুরা, এটি ছিল সাবা মুভির এক্সপ্লেনেশন। এই সিনেমার এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।